মোহনবাগানের এবারের টিমের পুরো খেলাটা নিয়ন্ত্রণ করবে সামির জেলকোভিচ। কেন বলছি, কী জন্য বলছি, সব কিছু নিয়েই বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। আপনারা অনেকেই ভাবছেন জেলকোভিচ কি কার্ল ম্যাথিউর মতো, জেলকোভিচ কি আহমেদ জাউর মতো, নাকি জেলকোভিচ জনি কাউকোর মতো। তো এই সব প্রশ্নেরই উত্তর দেবো এই ভিডিওতে। এর সঙ্গে ষষ্ঠ বিদেশি নিয়ে আবার কিছু আপডেট উঠে এসছে, সেটাও আলোচনা করে নেব। একদম প্রথমে বলি, ছাংতে নিয়ে এত বেশি প্রশ্ন এসেছে এবং কোথা থেকে জানি না এটা বেরিয়েছিল যে ছাংতের ডিল ক্যান্সেল হয়ে গেছে। মার্কাস মার্গুলোকে পর্যন্ত আবার টুইট করে বলতে হয়েছে না, এরকম কোনো ব্যাপার নয়, মানে টুইট করে তাকে পিন করে দিতে হয়েছে। এত প্রশ্ন এসছে, তার কাছেও প্রচুর প্রশ্ন এসছে। এবার চলে আসি আসল জায়গা, সেটা হচ্ছে জেলকোভিচ। তো জেলকোভিচ কীরকম টাইপের প্লেয়ার দেখুন। জেলকোভিচ কিন্তু কার্ল ম্যাথিউর মতো প্রপার, যেটা বলছেন একদম সিডিএম, বেশি উঠবে না, ওই মাঝমাঠ পেরিয়ে একটু যাবে অ্যাটাককে সাহায্য করতে, ম্যাক্সিমাম ডিফেন্সকে সাহায্য করবে, এরকম টাইপের প্লেয়ার নয়। আবার আহমেদ জাউর মতো ম্যাক্সিমাম অ্যাটাকে যাবে, আবার ডিফেন্স করতে, মানে ডিফেন্সের ক্ষেত্রে একটা বিচ্ছিরি ফাউল করে বা একটা ট্যাকেল করে আটকে দেবে, কার্ড খেয়ে যাবে, এরকমও নয়। আবার জনি কাউকো ছিল সেন্ট্রাল মিডফিল্ডার, সে বল ডিস্ট্রিবিউশন করতো, এমনকি উঠে গিয়ে গোল করেও আসতো। মজার বিষয় হচ্ছে সামির জেলকোভিচ এই সব কিছুর মধ্যেই আছে। হ্যাঁ, আহমেদ জাউর মতো ওরম বিচ্ছিরি ফাউল সে করে না, সে কার্ল ম্যাথিউর মতো একজন সলিড ডিফেন্ডার বলতে পারেন, আবার জনি কাউকোর মতো একজন প্লে মেকারও বলতে পারেন। সামির জেলকোভিচের পুরনো ভিডিওগুলো আমি দেখছিলাম। এই প্লেয়ারটা পুরো মাঠ জুড়ে খেলে, যখন দরকার হচ্ছে ডিফেন্সে, যখন দরকার হচ্ছে অ্যাটাকে, এমনকি গোল পর্যন্ত করছে। মানে জনি কাউকো যেরকম বক্স টু বক্স ডিফেন্ডার ছিল, জনি কাউকোও ডিফেন্স করতো, অ্যাটাককেও সাহায্য করতো। জেলকোভিচ জনি কাউকোর থেকেও ভালো ডিফেন্স করে এবং একদম নিচে নেমে এসে প্রপার ডিফেন্ডারের মতো ডিফেন্স করতে পারে। আবার জনি কাউকো যেরকম উঠে গিয়ে একদম বক্সের মধ্যেও খেলতে শুরু করে, ওখানেও পাস দেয়, থ্রু বল বাড়িয়ে দেয়, সেগুলো সবও করতে পারে জেলকোভিচ। জেলকোভিচের ইউরোপা কনফারেন্স লিগ বোধহয় সম্ভবত খেলার অভিজ্ঞতাও রয়েছে। প্রোফাইলটা যদি দেখেন, যতগুলো ক্লাবে খেলেছে ম্যাক্সিমাম ক্লাবেই তার কিন্তু গোল রয়েছে, ডিফেন্সিভ মিডফিল্ডার হওয়া সত্ত্বেও। আবার বোসনিয়ার হয়ে ইরানের এগেনস্টে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে, বোসনিয়ার ন্যাশনাল টিমের হয়ে খেলেছে, ইউএফা নেশনস লিগে নেদারল্যান্ড এবং ইটালির বিরুদ্ধে সে খেলেছে। ফলে ব্যাকগ্রাউন্ড বা প্রোফাইল দেখলে আপনি কারুর থেকে কম যায় না। বড় বড় জায়গায় খেলার অভিজ্ঞতা রয়েছে, বড় বড় প্লেয়ারের সঙ্গে খেলার অভিজ্ঞতা রয়েছে। বোসনিয়ার ন্যাশনাল টিমে খেলা মানে চারটিখানি কথা নয়, মানে যথেষ্ট টাফ সেখানে চান্স পাওয়া। ফলে কোয়ালিটি নিয়ে সন্দেহ নেই, কিন্তু খেলার যে স্টাইলটা আমি দেখছি তাতে বুঝতে পারছি যে ওই লিড করবে, ওই খেলাটাকে কন্ট্রোল করবে। কারণ আপনি যদি দেখেন, মোহনবাগানে বিদেশি প্লেয়ারদের মধ্যে মিগুয়েল আছে, একজন সেন্ট্রাল মিডফিল্ডারও কন্ট্রোল করতে পারে, ড্রাজিচ কিছুটা সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার খেলতে পারে, কিন্তু এদের পার্টিকুলার একটা জোন রয়েছে, তার বাইরে এরা খেলে না। তারা এই মাঠের একটা পার্টিকুলার পজিশান থেকে খেলাটাকে তৈরি করে। কিন্তু জেলকোভিচ একদম মানে এদিকের গোলকিপার থেকে ওদিকের গোলকিপার পর্যন্ত পুরো মাঠের সব জায়গায় খেলে। ফলে বোঝাই যাচ্ছে যে এই লিড করবে পুরো মোহনবাগানের টিমটাকে, এবং মোহনবাগানের খেলাটার টোটাল কন্ট্রোলটাই থাকবে জেলকোভিচের কাছে। কখনো মিগুয়েলকে সাথে নিয়ে এগিয়ে যাবে, কখনো ড্রাজিচকে পাস বাড়াবে, কখনো ম্যাকলারেনকে ফিট করাবে, বা মিগুয়েলকে দিয়ে ম্যাকলারেনকে ফিট করাবে। এই রকম টাইপের প্লেয়ার প্রোফাইল রয়েছে জেলকোভিচের। এবং সব থেকে বড় ব্যাপার, ইন্ডিয়ান সার্কিটে নতুন নয়, যারা বড় মাপের প্লেয়ারকে নিয়ে এলাম একটা বছর তার লেগেই গেল, যেটা ম্যাকলারেনের লেগেছে, যে বুঝতে বুঝতে ইন্ডিয়ান ফুটবলটা কীরকম সেটাও তার দরকার হবে না, কারণ সে অলরেডি ইন্ডিয়ান ফুটবলের সাথে পরিচিত, পাঞ্জাব এফসিতে খেলেছে। এবং পাঞ্জাব এফসি থেকে ওকে যে নিয়ে আসা হচ্ছে, এবং আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে প্যানোসেরও একটা ডিসিশান ছিল, অবশ্যই প্যানোসের আন্ডারেই সে খেলতো। তার মানে জেনারেলি কোচেরা তাদের মেন প্লেয়ারকে, যাকে দিয়ে সে খেলাটা কন্ট্রোল করে, তাকে অন্যান্য ক্লাবে নিয়ে যায়। সেখান থেকেও বোঝা যাচ্ছে যে প্যানোসও কিন্তু জেলকোভিচের ওপর একটা বড় রকমের ভরসা করবে, এবং প্যানোসের খেলা স্টাইল সম্পর্কে জেলকোভিচের যথেষ্ট ভালো ধারণা রয়েছে, এবং এক্সট্রা দায়িত্ব কোচও তার ওপর কিছুটা দেবে। তাই আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে সামির জেলকোভিচই মোহনবাগানের এবছরের তুরুপের তাস হতে চলেছে। এবার অনেকে আমায় জিজ্ঞেস করেছিলেন, গতকালে যে ছকটা বানিয়েছিলাম তাতে অ্যালবার্টো কোথায়।
অ্যালবার্টো তখনই ইউজ হবে যখন ডিফেন্স সলিড করার প্রয়োজন হবে, বা আমরা আগে থেকে বুঝতে পারছি আমাদের অপোনেন্ট টিম ভীষণ অ্যাটাকিং, তাদের সঙ্গে পেরে ওঠাটা মুশকিল বা দারুণ ফর্মে আছে, তখন লাগছে আমাদের অ্যালবার্টো রড্রিগেজকে। জেনারেলি সব টিমের এগেনস্টে কিন্তু অ্যালবার্টোকে ইউজ করবে না, কারণ এতগুলো ইন্ডিয়ান ডিফেন্ডার নিয়েছে মোহনবাগান, তো ইন্ডিয়ান ডিফেন্ডারেও বেশ কিছু ম্যাচ খেলবে, এবং সেই হিসেবে আমি বলেছি আপফ্রন্টে যখন 4টে বিদেশি খেলবে তখনই মোহনবাগান টিম সব থেকে শক্তিশালী এবং অ্যাটাকিং হয়ে যাবে, এবং অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স, মানে এতটাই অ্যাটাক হবে যে অপোনেন্ট অ্যাটাক করার সুযোগ পাবে না, সেই হিসেবে আমি ওটাকে সব থেকে শক্তিশালী দল বলেছিলাম এবং তাতে অ্যালবার্টোকে রাখিনি। নেক্সট যদি বলেন মোহনবাগানের ষষ্ঠ বিদেশি, কয়েকটা জায়গা থেকে আবার শোনা যাচ্ছে যে সে আবার নাকি ফরওয়ার্ড নাও হতে পারে, যদিও মার্কাস বলেছে যে ফরওয়ার্ডই। মার্কাস এখনও তার স্টেটমেন্টটা চেঞ্জ করেনি, তবে শোনা যাচ্ছে প্যানোস ভাবনা চিন্তা করে ফাইনাল ডিসিশনটা নেবে, সেটা একদম প্রপার স্ট্রাইকার নাও হতে পারে, এরকম খবর আসছে। তবে প্রপার স্ট্রাইকার না হলে সেকেন্ড স্ট্রাইকার হবে, তার বাইরে কিছু হবে না, কারণ ম্যাকলারেনেরও তো একটা রিপ্লেসমেন্ট দরকার। এর পরবর্তী ভিডিওতে ধীরে ধীরে ড্রাজিজ, মিগুয়েল, তাদের স্পেশালিটি কী এইসব নিয়ে আলোচনা করবো, আর যদি কোনো নতুন খবর উঠে আসে, নতুন প্লেয়ারের নাম অ্যানাউন্স হয়, সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো। তো এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।